গল্প শুনতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় খ্যাতনামা কোনো সাহিত্যিকের লেখা গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ শ্রবণ সঙ্গী পডকাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে এমনই একটি বরণীয় সাহিত্যিকের লেখা একটি স্মরণীয় গল্প। আমাদের আজকের গল্প ঈর্ষা, লিখেছেন আশাপূর্ণা দেবী। গল্পটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে আপনার একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আপনার গল্প শোনার অনুভূতির কথা, এবং পাশাপাশি গল্পের লিঙ্কটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের কাছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প ঈর্ষা, লিখেছেন আশাপূর্ণা দেবী। সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে জোরে চুল আঁচড়াচ্ছিল, অথবা বলা যায় আঁচড়েই চলছিল। কারণ তার মাথায় চুলের যা চাপ, তাতে দাঁত বসানোর মতো দাঁত ওই ক্ষুদে চিরুনিটার নেই। গায়ে হাত বোলানোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও। সুজাতা মোমবাতি নিতে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, ওটা কি হচ্ছে? আরে চিরুনিটা ভেঙে যাবে যে। তোর চুলে ওই চিরুনি হয়? সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল, আহ, কি হয়েছে? আমি কি তোমার চিরুনি নিয়েছি নাকি? সুজাতা ভ্রু কুঁচকে বলল, বাহ, চমৎকার, খুব ম্যানার্স শেখা হচ্ছে। সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে, এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে। কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে, তাকে বাড়িতেও নিয়ে আসতে গেলে পেরে উঠবে কেন? হাত পা খোলাবার জন্য খেলা মাঠের দরকার হয় না। সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে ভুরু জোড়া কুঁচকে একবার মায়ের মুখের দিকে তাকালো, কোনো কথা বলল না, আবার একইভাবেই কাজ করতে লাগলো। আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর। ক্লাস 12-এ উঠে পর্যন্তই বোধহয় হয়েছে। ইচ্ছা করে বাপ মাকে অগ্রাহ্য দেখানো, বাহাদুরি ছাড়া আর কি। তবে বাবা বলে, তুমি আর ওই শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা, এটা বাহাদুরি নয়, একে বলে লায়েক হওয়া, বুঝলে? এই দেখো তোমার ওই ছেলে কদিন পরে যে কি মূর্তি ধরে। এরকম সময়ে তোমার ছেলে বলাটাই বিধি। সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো। নতুন বড় হবার সুখে এটা যেন একটা নতুন শখ, এই আর কি। তবু ছেলের ওই ভুরু কোঁচকানো দেখে রাগে গা জ্বলে গেল, এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধহয় বেশ জোরে জোরে বলল, আরে ওই দেখো, আরে তুই বেরোচ্ছিস কোথায়? বেরোচ্ছে এটা সাজসঙ্গতেই বোঝা যাচ্ছে। সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুরে ফেলে ধীরে সুস্থে বলল, হ্যাঁ, কোনো একদিকে নিশ্চয়ই। কেন, তোমার কি কিছু আনতে হবে নাকি? কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনো এক পায়ে খাড়া। 8-10 বছর বয়স থেকেই হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা। সুজাতা কঠিন গলায় বলল, না, কিছু আনতে হবে না, জানতে হবে। তা কি জানতে হবে? এই সন্ধ্যের মুখে লোডশেডিং এর মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে। কেন, আমি কি হাজতের আসামি মা? তাই এক পা বেরোলেই তোমাদেরকে বলে যেতে হবে? বাহ, চমৎকার, ক্রমশই বেশ বোলচাল শেখা হচ্ছে। তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয়, দেখিস না? স্রেফ স্লেভ মেন্টালিটি তোমাদের। আমি চললাম বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তত্তরিয়ে। কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে এ জগতে? তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় 2-4 সিঁড়ি। চেঁচিয়ে বলে, এই, বেশি দেরি করবি না কিন্তু। আকাশটা দেখ, দারুণ বৃষ্টি আসছে। কথার জবাব অবশ্য পায় না সুজাতা। ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা একবার দাঁড়ায়। তত্তরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত। নেহাতি ছেলে বলেই বুঝতে পারছে, নইলে দেখার কথা নয়। সত্যিই আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোঘ নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই।
তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকেই হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটাও ঠিক ওর বাপের মতনই গঠনভঙ্গিও। এই বয়সেই বাপের মতন লম্বা হয়ে উঠেছে, অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওর এখনই। এই তো কটা মাস হলো ক্লাস 11 পার করেছে। বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা। ঘরে চলে এসে জানলা টানলাগুলো বন্ধ করতে করতে সুজাতা ভাবল, বাপের মতো আকৃতি পাচ্ছে, এই প্রকৃতিটা তো পাচ্ছে না। শ্রীমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী স্বভাব, কাউকে উঁচু কথাটি বলতে জানে না। এই তো নতুন বাহাদুরিতে ছেলে শুধু মাকে কেন, বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে কেমন যেন একটা মজা পায়। সুজাতার ভয় হয় ফট করে না ধাড়ি ছেলের গালে একটা চড় বসিয়ে দেয় শ্রীমন্ত। কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না। বড়জোর স্বগত মন্তব্য করে, কিছু মন্তব্য করে সরে যায়। ভালো ভালো, শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে, আসলে ইংলিশ মিডিয়াম স্কুল তো। এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে। 4 বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত, যে স্কুলে সে নিজে পড়ে বড় হয়েছে। তখন তো শ্রীমন্তর মা দিব্যি শক্ত সমর্থ। পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁতখুঁত করায় সতেজে বলেছিলেন, এই পাড়ার স্কুলে পড়ে কি মন্টু আমার অমানুষ হয়েছে? তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলে পড়তে যেও বাচ্চা, এই বলে রাখলুম। তবু 2 বছর পর থেকেই সুজাতা ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো যে শাশুড়ি নিজে থেকেই বললেন, তবে দে বাবা দে, ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে। বৌমার যখন এত ভয় ভাব না, বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেত যেতে পারবে না, আর দিল্লি বম্বে চাকরি পাবে না, সেসব তো তোকেই দোষবে। মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছ তুমি। চোস্ত সতেজ কথাবার্তা ছিল সেই মহিলার। হয়তো সেই জন্যই শ্রীমন্তর স্বভাবটা এত শান্ত শান্ত। বলতে গেলে মায়ের আওতাতেই তো সারাটা জীবন কাটল। মহিলা মারা গেছেন এই কিছুদিন আগে, যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে। আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে ওরা বেশ হাসাহাসিও করেছে। সুজাতা বলতো, ঠাকুমা বলেছেন? ও বাবা, মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা নড়চড় করতে পারেন? সুমন্ত হাসত হি হি করে। আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে সুজাতা। মা বাপ তো মানুষের চিরদিন থাকে না, ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে। কিন্তু আশ্চর্য, মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না শ্রীমন্তর মধ্যে, বরং আরও বেশি যেন শান্ত হয়ে গেল। পরিবর্তনের মধ্যে যে 7 জন্মে পুজো পাঠ সন্ধ্যা গায়ত্রীর মধ্যে দিয়ে যেত না, এখন সেটাই হয়েছে। অবশ্য মায়ের ঠাকুর ঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই। অশৌচান্তরের পর থেকেই শ্রীমন্ত সকাল সন্ধে দুবেলাই মায়ের পুরনো একখানা গরদের থান জড়িয়ে উঠে যায় 3 তলায় মায়ের ঠাকুর ঘরে। কি করে না করে সুজাতা দেখতে যায় না, তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটা চন্দনের টিপ দেখতে পেত, তেমনি ছোট্ট একটি টিপ শ্রীমন্তর কপালেও দেখতে পায়। ভাত খেতে বসেও রয়ে যায় সেটা। অবশ্য অফিস যাবার সময় সেটা মুছে ফেলে শ্রীমন্ত। সুমন্ত একদিন হেসে হেসে বলে, দেখো মা, বাবা না নিঘাত একদিন বৈষ্ণব হয়ে যাবে, জানো তো, তুমি দেখবে। সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই। ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায়? শ্রীমন্তকে তো কোনোদিনই ঠিক নিজ পক্ষ করে তুলতে পারেনি। মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন সেই পরলোকগতা। অথচ কি বুদ্ধি শুদ্ধিহীন গ্রাম্য মহিলাই না ছিলেন।
আশ্চর্য লাগে। শ্রীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে বকে একেবারে ধুত্থুড়ি নেড়ে দিতেন, আর এই ধুত্থুড়ি নাড়াটা ছিল তার নিজস্ব ভাষা। পান থেকে চুন খসলে রক্ষা রাখতেন না তিনি। শ্রীমন্ত ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে। এই ঢাকুরিয়ার বাড়ি থেকে নেহাত কম দূর নয়। তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই। কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন, হ্যাঁ রে মন্তা, তোর যে একটা বাপ মরা ছোট বোন আছে, সেটা বোধহয় এবার ভুলতে চেষ্টা করেছিস। আর আশ্চর্য, শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট, আমসত্ত্ব, সোনপাপড়ি নিয়ে ছুটত তার কাছে। মাতৃভক্তির পরাকাষ্ঠাতেই বোধহয় এখনো হপ্তায় হপ্তায় খুকুর বাড়ির যাওয়াটি অব্যাহতই আছে। আজই তো যাবার সময় বলে গেছে, খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসবো, বুঝলে, দেরি হলে ভেবো না যেন। সুজাতা বলে ফেলেছিল, তুমি আজকে খুকুর বাড়ি যাবে? এই তো সেদিন গেলে। শ্রীমন্ত কিছু বলেনি। জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে। তা বলে সুজাতার ছেলের মতো তো ভ্রুও কোঁচকায়নি। দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত, তবে দেরি করল না, এসেই গেল ঠিক সময়। বলল, খুব বৃষ্টি আসছে মনে হলো, বুঝলে, তাই আর নামলাম না, টানা চলেই এলাম। এসেই যথারীতি মায়ের ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে, আর তখনই নেমে এলো সেই বৃষ্টি। যা নাকি এতক্ষণ নামবো করে ভয় বাড়াচ্ছিল। কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্ত বাড়ি থাকতো? বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে, বেদম বৃষ্টির মতো মজার কি আছে? কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাড়ির বাইরে। এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে, ততই সুজাতার প্রাণের মধ্যে হু হু করছে, আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে, বাজে হতভাগা ছেলে, এত করে বললাম, শোনা হলো না কথা। কোথায় গিয়ে পড়েছিস কে জানে, কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবান জানেন। দেখতেই লম্বা হয়েছে, আর মনে করছো মস্ত লায়েক হয়েছ। আসলে তো পটকা, সেই হুঁশ আছে? আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়েই বকেই চলে সুজাতা। সামনাসামনি তো একটা কথা বলারও সাহস নেই। বৃষ্টি কমবার নাম নেই, বরং বাজবিদ্যুতের সমারোহ বাড়ছে। আশ্চর্য, শ্রীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে, একবার বুক দুরু করছে না। কোথায় কি ঘটছে ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা একটা প্রলয়ের সূচনা। ভাবলো এক ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে, আচ্ছা, তুমি কি মানুষ না পাথর? যেতে হলো না। যথাসময়ে নেমে এলো শ্রীমন্ত। থান গরদ ছেড়ে সুতির ধুতি পরে চায়ের টেবিলে এসে বলল, বাবু বুঝি এখনো বাড়ি ফেরেনি? সুজাতা ক্ষুব্ধ উত্তেজিত গলায় বলে ওঠে, দেখো না, এত করে বললাম, ভীষণ মেঘ করেছে, দেরি করিস না, তবু এইটুকু ছেলে এত কিসে আড্ডা বলো তো? তুমিও তো কিছু বলো না। মায়ের শত কথায় কাজ হয় না, বুঝলে? বাপ একটা ধমক দিলে কাজ হয়। শ্রীমন্ত চায়ের কাপটাই কপালে ঠেকিয়ে নিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে, কি বললে? ধমক? তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক? ভালো বলেছ। বলে নিশ্চিন্তভাবে আবার চায়ের কাপে চুমুক দিতে থাকে। কড়কড় করে আবার একটা বাজের শব্দ। সুজাতা অস্থির হয়ে জানলা খুলে দেখতে যায়। শ্রীমন্ত বলে, আহ, ওটা কি হচ্ছে? ঘর যে ভেসে যাবে। খুব নিশ্চিন্তি মানুষ বাবা তুমি। এদিকে আমার ছেলেটা কোথায় কি করছে? কি আশ্চর্য! আরে পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে। আছেই দেখো কোনো বন্ধুর বাড়ি টাড়ি, আটকে পড়েছে। তা এত ভাবনা করছো কেন? এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার।
মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত, তবে জব্দ হয় লোকটা। আর তা যদি না হয় তো আজ ছেলেকেই সুজাতা দেখে নেবে এক হাত। ওইটুকু ছেলেকে এত ভয় বা কেন পাবে সুজাতা? মনে দুঃখ পাবে তাই সুজাতা কিছু বলে না। রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে, থামে মেঘের ডাক, বাজের ডাক, বিদ্যুৎ চমকানি। ঝিরঝির বৃষ্টি যেন জেটটা বজায় রাখতে চেষ্টা করে। অতঃপর বাড়ি ফেরে সুমন্ত, ফেরে একটা রিক্সা করে। এই যে, কোথায় ছিলি এতক্ষণ? কোথাও না, এই ঢাকুরিয়ার মধ্যেই, সুধামাদের বাড়িতে। সুজাতা এতক্ষণ মনে মনে ভাবছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে। কিন্তু কি করে দেখে নেবে? কোন কথার পিঠে? ছেলে যদি বলে, হ্যাঁ তা তুমি যদি ভাবতে বসো যে আমি বাজ পড়ে মারা গেছি, তাহলে তো কষ্ট পাবেই। আমি কি কচি খোকা যে তুমি একবারে অস্থির হয়ে উঠলে মা? সুজাতা ভারী মুখে বলে, অস্থির কি সাধে হই বাবা? কচি খোকা নাও তো বুঝলাম, কিন্তু ধাতটি তো খোকারই মতো। এই যে জোলোহাটি লাগিয়ে এলি এতক্ষণ, রাতেই তো কাশতে শুরু করবি। বলছিস তো ভিজিসিনি। দেখি দেখি আয়, দেখি মাথাটা দেখি। যা চুলের রাশ! আয় বাবা আয়, মাথাটা মুছে দিয়ে আয়। সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে। এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত, আহ কি ভেবেছ তুমি? হ্যাঁ, বাড়াবাড়ির একটা সীমা আছে বুঝলে। সুমন্ত নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে ঘরে গিয়ে। সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শ্রীমন্ত ওর ঘরের দরজার সামনে একটু হেসে বলে, কিরে, মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি? রাগ আবার কি? এই সুধাময়ের মা ছাড়লেন না জানো, এই জোর করে ওদের সঙ্গে ওই খিচুড়ি, বেগুনি, ডিম ভাজা খাইয়ে দিলেন। ওহো, তাহলে তো তোর আজকে বেশ মজার দিন গেল, কি বল? শুনলে তো, বন্ধুর বাড়িতে ওই খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এসব খেয়ে এসেছে। যাক, বেচারিয়া আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসিকে। চলো চলো, যথেষ্ট রাত হয়ে গিয়েছে। এখন আর লোডশেডিং নেই। দালানের দুটি আলোই জ্বালা। খাবারের টেবিলের সামনে দেয়ালে শ্রীমন্তর মার যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে, তার উপর আলো এসে পড়েছে। খেতে বসে শ্রীমন্ত যথা নিয়মে আগে সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারে হাত দেয়। আর কেন কে জানে, সেই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভেতরটা একেবারে তোলপাড় করে দুঝলক গরম জল এসে যায় দু চোখের কোলে। ওই অতি সাধারণ, প্রায় অশিক্ষিত, গ্রাম্য চেহারার মহিলাটির উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা। আজ শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প ঈর্ষা। গল্পের সূত্রধার, গল্প পাঠে সুমন্ত ও শ্রীমন্ত চরিত্রে আমি প্রবীর, সুজাতার চরিত্রে কেয়া ও শাশুড়ির চরিত্রে ক্ষমা ব্যানার্জি। তাহলে আজ বিদায়। খুব তাড়াতাড়ি ফিরছি এরকমই আরেকটি আকর্ষণীয় গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।